সামনেই পৌরসভা নির্বাচন আসছে, বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্র নেতা থেকে সাংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছে তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দূর ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী। এ কথা সকলের জানা। আমজাদ সাহেব অন্তুকে এগুলোই শুনিয়েছেন। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ না থাকলেও রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলছে। 2 বছরে অনার্স শেষ করে লতে ভর্তি হতে হবে তাকে। মাথা জট পাকিয়ে যায় এসব ভাবতে শুরু করলে। সে এত আগ্রহ নিচ্ছে কেন এসব বিষয়ে? বারবার দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, আরও জড়িয়ে ধরছে এই জটলা ওকে। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতেই সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত, অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। অন্তু চোখ দুটো বুজে নিয়ে মনোযোগ ভ্রষ্ট হবার চেষ্টা করলো। বারবার চোখের সামনে আখির বস্ত্রহীন এক ফালি কাপড়ে ঢাকা দেহটা চলে আসছে। সহ্য করা দায়। এই জীবনে এসব ঘটনা সে কেবল আব্বুর পড়ে রেখে দেওয়া সংবাদপত্রের কাগজে পড়েছে। নিজের সামনে ঘটা ঘটনা সে এত স্বাভাবিকভাবে নেবার সাহস পাচ্ছে না। এটা ভেবে হয়রান সে। এটাও নিশ্চিত কোনো এমন কথা লুকিয়েছে চাঁদনি যা বলার মতো নয়। একটা নয়, এমন বহু কথা লুকিয়েছে এই রহস্য মানবী। আবার যদি অন্তু যায়, বলবে সে সব? সম্ভাবনা নেই। চাঁদনি তুখুর বুদ্ধিমতী আর শান্ত চিন্তার মেয়ে। শিক্ষাগত যোগ্যতার চেয়ে বাস্তব অভিজ্ঞতায় পারদর্শী মেয়েটাকে খুব পছন্দ হয়েছে অন্তুর। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটার ধরন দেখে অন্তু বুঝল ধাক্কাটা কার। হতাশ শ্বাস ফেলল। জানা নেই কোন উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে এখন। দরজা খুলল অন্তু। মার্জিয়া ঘরে ঢুকে আশপাশ চোখ ঘুরিয়ে দেখল, যেন কোনো সন্দেহভাজন অপরাধীর ঘরে ঢুকেছে। অন্তুকে জিজ্ঞেস করল, পড়ালেখার কি খবর তোমার? বহুরূপী ভাবির বহুরূপী মুখের কথা। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল অন্তু, জি ভালো, বসুন আপনি। বসল মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কি আসলেই অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ? অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অন্তু ফিরে তাকালো। অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিকে। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসাবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি আমি বিয়ে শাদীর কথা। মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি শুধু শুধু এত টেনশন করবেন না ভাবি। মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানায় আনি, কি বলো? তোমার মনের মতো কোনো ছেলে আছে এই আল্লাহর দুনিয়ায়? কিরকম চাও তুমি যে তোমার এইসব কটমটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিছ পিছ চলবে, এরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো যাচ্ছেন না, তাই না? আর আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সব সময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এই বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল অন্তুর জবাবে মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠেই অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে রিরি করে উঠল সে। তোমার কথাটা একবার বিশ্লেষণ করছো তুমি? মরিনি এই নিয়ে আফসোস তোমার, আবার ব্যথা। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। অন্তু ঘাড়ে হাত দিয়ে পিঠ বাঁকালো।
সোজা একটা সিনকে উল্টো করে এমন নাটকীয় বানিয়ে তোলার নিখুঁত টেকনিকটা কোথা থেকে রপ্ত করা আপনার? আমাকে মানসিক অত্যাচার করে কি পান আপনি? আমি আসলেই চাই আপনার সাথে বিনয়ী হয়ে থাকতে। আপনি আমার বড় ভাবি। কখনো কোনোদিন আগ বাড়িয়ে বাজে আচরণ করিনি, তা আপনিও জানেন। অথচ আপনি একটুও চান না আমার বিনয় দেখতে। সত্যি বলতে আমার ভেতরে একটা জ্বলন্ত শয়তান আছে, যেটা অযৌক্তিক ছোটলোকি আচরণ এবং কথার সামনে খুব খারাপভাবে বেরিয়ে আসে। শান্তভাবে খুব তীক্ষ্ণ কথা শুনিয়ে দিতে পারে সেই শয়তান। আমার নিয়ন্ত্রণ নেই তার উপর। আপনি বারবার তাকে খুঁচিয়ে বের করে আনেন। আপনি না খুঁচালে সে আসবে না, খুঁচালে ছেড়ে দেবে না। থাকুন না আপনি আপনার মতো, আমি আমার মতো। আমাকে নিয়ে আপনার সমস্যাই বুঝিনি আজ অবধি। দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তি রাখবে না তা জেনে রাখো। অন্তু আর কথা বলল না, তার রুচিতে বাজছে না কথা বলতে। মার্জিয়া বের হয়ে গেল। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে তার। চারদিক থেকে সংকটময়, সংকীর্ণ হয়ে উঠছে তার এগোনোর পথগুলো। ভাবি তাকে বিয়ে কেন দিতে চান সেটাও সে জানে। অন্তু এই বাড়ি থেকে চলে গেলে শুধু শ্বশুর শাশুড়ির ভার তারা গ্রহণ করে এই বাড়ির নায়ক নায়িকা হয়ে উঠবে দুজনে। এখন সবটা আয়ত্ত করে আছেন আমজাদ সাহেব, অথচ মার্জিয়ার বাপের বাড়ির লোক এ নিয়ে মজা করে। এতদিন বিয়ে হয়েও সংসার নিজের করতে পারোনি মার্জিয়া। সে এখন আর এসব নিতে পারে না। দ্রুত অন্তুকে বিদায় করলে শ্বশুর মশাই এমনিতেই থেমে যাবে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর, তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝেই যেন যত তেজ নিহিত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘন্টা খানেক। আব্বু লোকটাকে বেশ তোষামত করছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার, দুটো দিন সময় চেয়ে নেবার। যেটা দেখে ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয় আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরো কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এতটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সবকিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতর ভেঙে ছুঁড়ে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে, পেনিক এসে জড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়। তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না। 10টায় ক্লাস আছে। বেলা 9:45 বাজতে যাচ্ছে। ক্যাম্পাস এই কদিনে শান্ত হয়ে গেছে। গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে একপাশে একটু ভেতরে। গাছপালায় চেয়ে আছে বিল্ডিংয়ের আশপাশের চত্বরটা। অন্তু সেদিকে এগোলো। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো। বুক কাঁপছে মৃদু। ফিরে তাকিয়ে দেখতে ইচ্ছে করলো না মানুষটাকে। গা গোলানো ঘেন্না কাজ করছে। জয় সামনে এসে দাঁড়িয়ে আবার ডাকলো। ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে আছে। খুব কাছে এসে দাঁড়ালো জয়। অন্তু মুখটা বাঁকিয়ে নিল। জয় এসে এদিক ওদিক তাকালো। কুকুর দেখে ভয় পাও দেখছি। ছে, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আর একদিন ভয়ে কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখলো অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেলল চট করে। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না। আমি বাহাদুর নই। তোমার ভাষ্য মতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো ছেঁচড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরব তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে। অন্তুর বুকটা কাঁপলো। পশমগুলো শিউরে উঠল অকারণেই।
জয়ের মুখের নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে কথাগুলো বলছে সে। লোকে দেখছে ওদের, কেউ কেউ তাকিয়ে আছে, কেউ তাকিয়ে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের ধারণা সিনিয়র হিসেবে জুনিয়রকে শিষ্টাচার শিখাচ্ছে। একটু পিছিয়ে গেল জয়। ডান পাশে ঘাড় ঘুরিয়ে উদ্দেশ্যহীন দৃষ্টি রেখে অন্তুকে জিজ্ঞেস করলো, আমার এলাকায় গেছিলে কেন সেদিন? অন্তু চোখ বুঝলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। জয় দেখেছে ওকে। এবারও জবাব দিল না। জয় অন্তুর দিকে ফিরল। কেন গেছিলেন? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকায় জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে একটানে তোমার মেকআপটা খুলে ছিঁড়ে ফেলি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাছে আমি। কেন গেছিলে ওদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। নাকের পাটা শক্ত হলো অন্তুর। আমি কোথায় যাব অথবা না তার রেস্ট্রিকশন আপনি দেবেন আমায়? কেমন করে যেন হেসে ফেললো জয়। ছি, তা দেব কেন? জিজ্ঞেস করছি কেন গেছিলে, রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। শরীরটা পিছিয়ে যাচ্ছে ভেতর দিয়ে, অথচ পা টলছে না। জয় এক হাত দূরত্বে দাঁড়িয়ে, অথচ অন্তুর মস্তিষ্ক ওকে তাড়া দিচ্ছে আরো খানিক দূরত্ব বাড়াতে। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। জয়ের স্বাভাবিক আচরণ ছাপিয়ে চোখের চাহনিতে যা ফুটে উঠতে দেখা যাচ্ছে তা অন্যরকম। আশপাশের সবার নজর ঠেকে আছে ওদের দিকে। অন্তু জবাব দিল, ঘুরে দেখতে গেছিলাম। জয়ের স্বাভাবিক আচরণ ছাপিয়ে চোখের চাহনিতে যা ফুটে উঠল দেখা যাচ্ছে তা অন্যরকম। কেমন করে যেন হেসে ফেললো জয়। ছি, তা দেব কেন? জিজ্ঞেস করছি কেন গেছিলে, রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। শরীরটা পিছিয়ে যাচ্ছে ভেতর দিয়ে, অথচ পা টলছে না। জয় এক হাত দূরত্বে দাঁড়িয়ে, অথচ অন্তুর মস্তিষ্ক ওকে তাড়া দিচ্ছে আরো খানিকটা দূরত্ব বাড়াতে। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। জয়ের স্বাভাবিক আচরণ ছাপিয়ে চোখের চাহনিতে যা ফুটে উঠতে যাচ্ছে তা অন্যরকম। আশেপাশে সবার নজর ঠেকে আছে ওদের দিকে। অন্তু জবাব দিল, ঘুরে দেখতে গেছিলাম। ভিকটিমের বাড়ি? নির্লিপ্ত কণ্ঠে বলল অন্তু। এবার সন্দেহ ঘাড় হচ্ছে আপনার উপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। ইনভেস্টিগেশনে নেমেছো তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা বাদ দাও সেসব, বলো সন্দেহ সত্য হলে কি করবে? অন্তু জিজ্ঞেস করলো। কিছুই করার নেই? জয় কাজ ঝাঁকালো। তুমিই বলো কি করার আছে। সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না। অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসলো। তাকে বলো দ্রুত ধরতে। একবার পুলিশ অবধি গ্রেপ্তার করেনি আমায়, জানো? পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়েছো আমার? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাটাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়, তামাটে ইটরঙ্গা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। গলার চেইন ঝুলছে, তাতে ইংরেজি যে লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আজ ব্রেসলেটের বদলে একটা রূপালি বালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। সাজটাই সাইকো টাইপের, অস্বাভাবিক। চুলগুলো সুবিন্যস্ত, অথচ জয়ের আজব মুগ্ধ করার মতো চেহারা এবং গড়নে অন্তুর ঘেন্না উতলে এলো। এই সুন্দর বিন্যস্ত কাঠামোতে বিশাল গোপন জাহিলি দেখতে পেল অন্তু। দীর্ঘ একটা শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ আরমিন? অন্তু ভ্রু কুচকালো। এই নামে সাধারণত কেউ সম্বোধন করে না তাকে। চোখ নামিয়ে বলল, ভয় পাওয়া উচিত নয়। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেয়ে যাবে কোথায়? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছো আমায় খুলতে। আমি গিয়েছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গেছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না, বেমানান লাগে। কিছুই করিনি আমি তেমন, চাপা গর্জন করে উঠল অন্তু।
জয় আশেপাশে তাকালো, গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করলো, এই মাঠে কবর দিয়ে দিব একদম। কি করেছো খুব জানার ইচ্ছে তোমার? আমার সঙ্গে কথা বলার সময় ম্যানার্স কোথায় থাকে তোমার? আমায় কি বালবেটা মনে হয়? সকলে যেমন সমাদর করে ভাই বলে ডাকে, তুমি দেখো না তা সামনে? এই তো দুদিন দেখা হলো সামনাসামনি, এর মাঝেই বেশ পরিচিত হয়ে উঠছো নিজের প্রতিবাদমূলক কাজকর্মে। তোমায় দমাতে হবে না, যা করার নয় তা করে চলছো। ছে আরমিন, তুমি কি চাইছো সেটা বলো তো? আমার বিপরীতে খেলে পারবে তুমি? অন্তু চোখ নামিয়ে নিল, অস্থির লাগছে, লোকে দেখছে, এই নিয়ে আবার কথা ছড়াবে ভার্সিটিতে। সামনে কোন তামাশা অপেক্ষা করছে জানা নেই।